হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরজিএম অনলাইন ক্লাসেস। আজকে আমরা ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে ক্লাস নাম্বার 10-এ আলোচনা করব ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। যখন পার্ট অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে পার্টসগুলো রয়েছিল সেইখানে যখন আলোচনা করছিলাম, সেখানে কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির কথা সেখানে উল্লেখ করেছিলাম। সেখানে বলেছিলাম যে এই পার্ট নিয়ে কিন্তু একটা আমরা বিশেষভাবে একটা ক্লাস রয়েছে, অর্থাৎ যেই পার্টটাকে বলা হয়েছে নির্দেশমূলক নীতি, অর্থাৎ পার্ট নাম্বার 4। ঠিক আছে, তোমরা সেটা জানো, তোমরা সেই ক্লাসটা করেছো। পার্ট নাম্বার 4-এ সেখানে নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস আমরা আলোচনা করব আজকে। স্টেট পলিসি মানে এখানে কিন্তু স্টেট মানে কোনো রাজ্য নয়। এখানে স্টেট বলতে আমাদের যে কান্ট্রি অর্থাৎ দেশটার কথা কিন্তু বলা হচ্ছে। স্টেট বলতে এখানে কোনো রাজ্যকে ডিনোট করছে না। তো কী এই ডাইরেক্টিভ প্রিন্সিপালস, কী এই স্টেট পলিসি রয়েছে, কেন এগুলোকে প্রয়োজন আমাদের জানতে হবে কেন, এবং এগুলোর সঙ্গে সংবিধানের কী সম্পর্ক বা ভারতের নাগরিকদেরই বা কী সম্পর্ক, এতে করে ভারতের নাগরিকদের কোনো সুবিধা হবে কিনা অসুবিধা হবে কিনা, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু এখানে আলোচনা করব। তার আগে একবার দেখে নিই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল কাকে বলে বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কাকে বলে। কি বলেছে দেখো, টু এনশিওর দ্যাট দ্য আইডিয়ালস অফ দ্য প্রিয়াম্বল আর কেপ্ট ইন মাইন্ড while making laws. The Constitution of India lists some guidelines for the government. These guidelines are known as DPSP বা Directive Principle of State Policy. সবার প্রথমে বলেছে দেখো আইডিয়ালস অফ দ্য প্রিয়াম্বল, অর্থাৎ ভারতের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সে প্রস্তাবনার যে যে ওখানকার যে ভিত্তিটা রয়েছে সেখানে কি বলা হয়েছে, প্রস্তাবনায় কি বলা হয়েছে যে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র রূপে মানুষের মধ্যে কী দিতে হবে, সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ ইকুয়ালিটি ফ্রেটার্নিটি। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সেখানে বলা হয়েছে। অর্থাৎ মানুষকে আলটিমেটলি যে সুবিধা, মানুষকে আলটিমেটলি যে স্বাধীনতা, সেই সমস্ত স্বাধীনতা এবং সুবিধা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তো ডাইরেক্টিভ প্রিন্সিপালটা এটা কাদের জন্য? ডাইরেক্টিভ প্রিন্সিপালটা হচ্ছে যারা গভর্নমেন্টে রয়েছে, যারা সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে বা স্টেট গভর্নমেন্টে রয়েছে, যারা নতুন কোনো আইন নিয়ে আসতে চাচ্ছে, যারা নতুন কোনো নিয়ম নিয়ে আসতে চাচ্ছে, সেই আইন এবং সেই নিয়মগুলো যখন তারা তৈরি করবে তখন সেখানে যেন তাদের মাথায় বা তাদের যেন সবসময় ভারতের সংবিধানের প্রস্তাবনাটা সেটার কথা মাথায় থাকে, অর্থাৎ সেখানে যেন কোনোভাবেই ভারতের সার্বভৌমত্ব, সমাজতান্ত্রিকতা, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিকতা এবং সাধারণতন্ত্র, এই যে কনসেপ্টটা রয়েছে এই কনসেপ্টের কখনো কোনো বিঘ্ন না ঘটে, বা এই যে নতুন কোনো যদি গভর্নমেন্ট নতুন কোনো আইন অর্থাৎ ল যদি পাস করতে চায় তাহলে সেটা যেন অবশ্যই মানুষের স্বার্থে হয়, মানুষের ভালোর জন্য হয়, সেটা যেন কোনো ধর্ম, কোনো বিশেষ জাতি বা কোনো মানুষের ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। এটা কিন্তু বলা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে। অর্থাৎ এইটা হচ্ছে একটা গাইডলাইন বলা যেতে পারে। কাদের জন্য গাইডলাইন? এটা হচ্ছে গাইডলাইন হচ্ছে তৎকালীন যে সমস্ত কেন্দ্রীয় সরকার থাকবে, যারা নতুন আইন নিয়ে আসতে চলেছে বা নতুন আইন নিয়ে আসবে, সেইটা নিয়ে কিন্তু তাদেরকে এই প্রিন্সিপালগুলোকে ফলো করে সেটা বানাতে হবে, সেই নতুন নিয়মটা বানাতে হবে। ঠিক আছে, তো এবার আমরা জানবো যে ডাইরেক্টিভ প্রিন্সিপালের কথা কোথায় বলেছে এবং কিভাবে সেটাকে সেখানে উল্লেখ করা রয়েছে। দেখো, বলেছে ভারতীয় সংবিধানের 4th অধ্যায় পার্ট নাম্বার 4 আমরা আলোচনা করলাম। ভারতের সংবিধানের যে মোট 22টা পার্ট রয়েছে, মূল সংবিধানে 18টা ছিল, পরবর্তীতে সেটা সংশোধন হওয়ার পরে মোট 22টা পার্ট হয়েছে, বর্তমানে 22টাই রয়েছে, আগামীতে এটা আরও বাড়তেও পারে। তো এই যে 22টা পার্ট এখানে রয়েছে, এই 22টা পার্টের মধ্যে পার্ট নাম্বার 4-এ কী বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস ফর স্টেট পলিসিস, এর উল্লেখ রয়েছে। এই বৈশিষ্ট্যটি আইরিশ সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, দেখো আমি আগেই বলেছিলাম ডক্টর বি আর আম্বেদকর যখন ওই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তখন তিনি তার সমস্ত টিম মেম্বার্সদেরকে নিয়ে বিভিন্ন সংবিধান নিয়ে বসেছিলেন এবং সেখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন সংবিধান থেকে বাছাই করে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলো সব বেশি আমাদের দেশের জন্য উপযোগী বলে মনে হয়েছে তিনি কিন্তু সেগুলোকে কী করেছেন, ইনক্লুড করেছেন এবং একটি জটিল এবং বৃহত্তম সংবিধান সৃষ্টি করে ফেলেছেন। তাই তো, তো এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, তারপর রাশিয়া, ব্রিটেন, তারপর অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা থেকে হয়েছে। এটা কিন্তু আমরা আলোচনা করেছি এর আগে। ওকে, তো আইরিশ সংবিধান থেকে এই পার্টটা নেওয়া হয়েছে। এই বৈশিষ্ট্যের মূল নিহিত রয়েছে স্প্যানিশ সংবিধানে, অর্থাৎ
আয়ারল্যান্ড যে সংবিধানের এই পার্টটা ইনক্লুড করেছে সেটা হচ্ছে স্পেন থেকে, তাই তো? সেটা হচ্ছে স্প্যানিশ কনস্টিটিউশন থেকে। এবার স্প্যানিশ থেকে এসেছে আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ড থেকে এসেছে আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে গিয়েছে। প্রথমে স্প্যানিশ বা স্পেনে এটাকে প্রথম ইনক্লুড করা হয় বা প্রথম এটা নেওয়া হয়, সেখান থেকে আয়ারল্যান্ড পাচ্ছে, আয়ারল্যান্ডের কাছ থেকে ইন্ডিয়া তুলেছে ব্যাপারটাকে। তো এইখানে কিন্তু আমরা জানতে পারলাম যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির অরিজিনটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে স্প্যানিশ সংবিধান, এবং সেই স্প্যানিশ সংবিধান থেকে আইরিশ, এবং আইরিশ থেকে তারপরে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে। রাষ্ট্র পরিচালনার যে নীতিগুলোর কথা বলা হয়েছে, সেই নীতিগুলোর মধ্যে বা এই নীতিগুলোকে ডক্টর বি.আর. আম্বেদকর, বা যিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তাকে বলেছেন তিনি নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, বা বলা যেতে পারে যে ভারতের সংবিধানের সবথেকে মহৎ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে এটা হচ্ছে অন্যতম, বা এগুলো হচ্ছে মহৎ বৈশিষ্ট্য। তার কারণটা কি? তার কারণ হচ্ছে সরকারকে তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের নিয়ম, বিভিন্ন রকমের আইন, বিভিন্ন রকমের আইন কানুন পাশ করতে হবে, এবং সেটা যেন অবশ্যই সেটা মানুষের জন্য হয়, প্রজা কল্যাণকারী হয়, সেটা যেন নিজেদের কোনো রকম লাভ করার জন্য এবং মানুষকে কষ্ট দিয়ে বা মানুষকে দুঃখ দিয়ে বা মানুষের ক্ষতি করে সরকার যেন নিজের সুবিধার জন্য কখনো না করে, সেই কারণে কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ রয়েছে। এক্ষেত্রে যেই সমস্ত প্রশ্নগুলো আসে সেই সমস্ত বিশেষ করে পার্টগুলোকে এখানে আলাদা করে তুলে নেওয়া হয়েছে। তার মধ্যে দেখো এখানে বলছে রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ বা মৌলিক অধিকারসমূহকে গ্রেনভিল অস্টিন সংবিধানের বিবেক বা কনসায়েন্স অফ কনস্টিটিউশন বলেছেন। বিবেক বলে না, যে বিবেক, বিবেক নেই, বিবেকে দংশন বাচ্ছে না, বা বিবেক মানে কি আমাদের যেটাকে অন্তরাত্মার কথা বলি আমরা, তাই তো? অর্থাৎ আমাদের কনসায়েন্স, ঠিক আছে? যখন আমরা নিজেদের সাথে কথা বলি, আমাদের কোনো কর্মের ভুল ঠিক বিচার করি, তখন সেটাকে বিবেক বলা হয়। তো এইটা হচ্ছে বিবেক। তার মানে কি এখানে বারবার বলা হচ্ছে যে সরকার যখনই কোনো নিয়ম যখন করতে নেবে, তখন তাকে বারবার ভাবতে হবে সেটা নিয়ে, যে আমি যে নতুন নিয়মটা ইমপ্লিমেন্ট করতে চলেছি, নতুন ল বা আইনটা ইমপ্লিমেন্ট করতে চলেছি, তাতে কি কারোর কোনো ক্ষতি হবে? তাতে কি কোনো জাতি বা কোনো ধর্ম বা কোনো প্রজাতির মানুষ ক্ষতিগ্রস্ত হবে? তাহলে কিন্তু সেটা তৎক্ষণাৎ বাতিল করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আপার মোস্ট প্রায়োরিটি হচ্ছে জনগণ, জনগণের আহ, প্রয়োজন অপ্রয়োজন বুঝে কিন্তু এগুলো করতে হবে। সেই কারণে এটাকে বিবেক বলেছেন কে? গ্রিনভিল অস্টিন। 1935-এ 1935 সালে ভারত শাসন আইনে নিহিত রয়েছে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন অংশটিকে এই নীতিগুলিতে প্রতিফলিত করে। অর্থাৎ এই নীতিগুলির প্রতিফলন হচ্ছে কোথায়? ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ মানে নির্দেশমূলক নীতি। এটাও একরকমের নির্দেশমূলক নীতি, যে কিভাবে কোনো একটা আইন পাস করা যাবে, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কোন কোন বিষয়কে মাথায় রাখতে হবে, সেই সমস্ত কিছু কিন্তু রয়েছে 1935-এর পার্টে। আর 1935 সালে আরও একটা ব্যাপার এখানে উল্লেখ করতে চাই। 1935 সালে ভারত শাসন আইন ছিল পরাধীন ভারতের ব্রিটিশ সরকারের শেষ সংবিধান। এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউবিসিএস এর আগে আসতে দেখা গেছে, ঠিক আছে? তো তোমরা এই দেখো ডাব্লিউবিসিএস কেন বলছে, তার কারণ তোমাদের এসএসটি পিজির তো মনে করো যে এই সিলেবাসের আগে কোনোদিনও ছিল না, সেই কারণে মনে করো যে এখানে কিছু ডাব্লিউবিসিএস এর যেহেতু এই পার্টটাই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণভাবে রয়েছে, বা ইউপিএসসিতেও কিন্তু রয়েছে, ঠিক আছে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা আইপিএস, আইএএস, আইএফএস যে জবগুলো হয়ে থাকে, তো সেখানেও যেহেতু রয়েছে, তো এই পার্টগুলো কিন্তু সেখানেও খুব ইম্পর্ট্যান্ট, সেখানেও কিন্তু রয়েছে। 1935 সালে ভারত শাসন আইন ছিল পরাধীন ভারতের ব্রিটিশ সরকারের শেষ সংবিধান, ঠিক আছে? অর্থাৎ ভারত শাসন আইনটা ছিল তাদের শেষ সংবিধান, তারপরে তারা আর কোনো আইন প্রণয়ন করতে পারেননি। তারপরে তারা বিভিন্ন রকম যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিছু সময় পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা লিপ্ত হয়ে যায়, এবং তারপরে তো তাদের এই দেশ ছেড়ে চলে যেতেই হয়। এবং এই আইনের পর সরাসরি নির্বাচন প্রথমবারের জন্য উপস্থাপন করা হয়, খুব ইম্পর্টেন্ট। 1935 সালে ভারত শাসন আইনের পর সর্বপ্রথম ভোটিং সিস্টেম, নির্বাচন প্রথমবার উপস্থাপন করা হয়। মায়ানমার, এই যে অঞ্চলটা যেটাকে বার্মা বলা হতো, সেই মায়ানমারকে কিন্তু ভারত থেকে আলাদা করে দেওয়া হয় এই শাসন অনুযায়ী, বা 1935-এর ভারত শাসন আইন অনুযায়ী। উড়িষ্যা রাজ্যটি বিহার থেকে আলাদা হয়ে যায়, কারণ সেই সময় ভারতের 3টা প্রভিশনস ছিল। একটা হচ্ছে কলকাতা প্রভিশন, একটা ছিল মাদ্রাজ প্রভিশন, একটা ছিল মুম্বাই প্রভিশন, ঠিক আছে? এবং সিন্ধ বোম্বে থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে? বোম্বে থেকে আলাদা হয়, সিন্ধ অঞ্চলটা আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু 1935 সালে যে সংবিধানটা, যেটাকে ভারত শাসন আইন বলা হচ্ছে, যেটা একরকমের ব্রিটিশ সংবিধান, সেটা অবশ্যই পরাধীন ভারতের। তো সেই সময় এই পার্টগুলো বা এই ঘটনাগুলো ঘটেছিল, 4টা বিশেষ ঘটনা কিন্তু ঘটেছিল। যে সময় প্রথম সরাসরিভাবে ভোটিং হয়
মায়ানমারকে ভারত থেকে আলাদা করে দেওয়া হয়, অর্থাৎ মায়ানমারের জন্ম হয়ে যায় 1935-এর ওই আইন অনুযায়ী। উড়িষ্যা রাজ্যটি আলাদা হয় বিহার থেকে, আর সিন্ধ হচ্ছে বোম্বে থেকে আলাদা হয়ে যায়। তো এই পার্টটার মধ্যে আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে প্রফেসর কে টি শাহ ডিপিএসপিকে চেক অন আ ব্যাংক পেয়েবল অনলি ওয়েন দ্য রিসোর্সেস পারমিট এর সঙ্গে তুলনা করেছেন। ডিপিএসপি হচ্ছে এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটাকে একটা ব্যাংকের চেকের সাথে তুলনা করেছেন। সেটা কখন পেয়েবল? যখন কী হবে, রিসোর্সেস পারমিট, অর্থাৎ যখন সম্পদ বা অন্যান্য যে সমস্ত সম্পদ হচ্ছে সেটা তাকে পারমিট করবে, তখন সেটাই তখন সেই চেকটায় কাজে লাগবে, সেরকম বলেছেন প্রফেসর কে টি শাহ। ঠিক আছে, তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল সম্পর্কে এই পর্যন্তই আজকের ক্লাসে। এখানে কোন কোন নীতির কথা বলা হয়েছে সেই নীতিগুলো এখানে উল্লেখ করা হয়নি। তার কারণ হচ্ছে সেই নীতিগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায় না বা আসেনি এর আগে কখনোই, কিন্তু যেই পার্টগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো এখানে করা হয়েছে। এবং এই নীতির যে মূল বৈশিষ্ট্য সেটা সেটা কিন্তু নিহিত রয়েছে এই সংজ্ঞাটার মধ্যে। অর্থাৎ প্রথম নীতিটা যেটা রয়েছে সেটা হচ্ছে সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বলটাকে মাথায় রেখে সমস্ত রকমের নিয়মকানুন করা, এবং যখনই কোনো নতুন নিয়ম তৈরি হচ্ছে তখন কিন্তু সংবিধানের প্রস্তাবনাটাকে জানতে হবে। প্রস্তাবনার যাতে কোনো রকম কোনো বৈশিষ্ট্য ভায়োলেট না হয়, কোনো মানুষ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আবার ভারতের সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে।